জয় শ্রীরাম। আমি মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছি যে এই নির্বাচনটা কোন নির্বাচন। তৃণমূল তো নির্বাচনটাকে কখনো পুরসভার নির্বাচন করে দিচ্ছে, বক্তৃতা শুনে অন্তত তাই মনে হচ্ছে। কখনো মনে হচ্ছে এই নির্বাচনটা বিধানসভার নির্বাচন। না, এই নির্বাচনটা পুরসভার নয়, বিধানসভার নয়, এই নির্বাচনটা দেশের নির্বাচন, ভারতের নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন, মোদিজির নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, দেশকে বিশ্বের দরবারে বিশ্বগুরু করার নির্বাচন। 3.9 ট্রিলিয়ন থেকে আজকে পঞ্চম অর্থ শক্তি বিশ্বে, সেখান থেকে তৃতীয় করার 5 ট্রিলিয়ন করার নির্বাচন। এই নির্বাচন জিডিপি গ্রোথের নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে চীন মাথা তুলবে কি না, পাকিস্তান মাথা তুলবে কি না, ঘুষপেট, অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেশন বন্ধ হবে কিনা, ভারতবর্ষের জঙ্গি উপদ্রব বন্ধ হবে কিনা, পশ্চিম বাংলা বা কলকাতা জঙ্গিদের স্বর্গরাজ্য হবে কিনা, সেটা ঠিক হবে এই নির্বাচনে। এই আজকে ষষ্ঠ দফা হয়ে গেল, আমাদের শেষ বা সপ্তম দফার নির্বাচন। সেই নির্বাচনে আপনার ভোট ঠিক করবে আপনি কি চাইছেন। 13 বছর একটা স্লোগান কেন দেবো বলুন তো? আমি যেখানে যেখানে গেছি আমার সহকর্মীরা স্লোগান দিচ্ছেন, সকাল সকাল ভোট দিন, আপনার ভোট আপনি দিন। এই স্লোগান তো আমরা 82 থেকে 2011 দিয়েছি। আজকে এই স্লোগান দেব কেন? তাহলে আজকে আমার ভোট আমার যখন ইচ্ছা তখন দেব, সকালে দেব কেন? আর নিজের ভোট নিজে, তার মানে কি ভূতে ভোট দেয়? তাহলে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তাহলে মমতা ব্যানার্জি 93 সালে 13 জন যে প্রাণ দিয়েছিলেন, কলকাতার মাটিকে, কালো পিচের রাস্তায় যে রক্তাক্ত হয়েছিল, 21শে জুলাই যে শহীদ তর্পণ করা হয়, সেই 13 জন শহীদদের উদ্দেশ্যে আবার 21শে জুলাই আসছে। দুটো স্লোগানের ওপর। স্লোগান 1, নো আই কার্ড নো ভোট। স্লোগান 2, দু হাতে কাজ চাই। আপনার নির্বাচনে, আপনার 2011 ক্ষমতায় আসার পর আজকের নির্বাচনেও কি দেখলো বাংলার মানুষ? আজ নয়, 2011 ক্ষমতায় এসেছেন, 2013 থেকে লুট শুরু হয়েছে। মুকুল রায়কে দায়িত্ব দিয়ে, নির্দেশ দিয়ে, পুলিশকে নির্দেশ দিয়ে 2013 থেকে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেই নির্বাচন দিয়ে বাংলার লুট, গণতন্ত্রকে লুট শুরু হয়েছে। কেন? এত জনপ্রিয় নেত্রী, এত কাজ করেছেন, বাংলার মানুষ তার প্রতি আপনার আস্থা নেই, ভরসা নেই, নিজের প্রতি কনফিডেন্স নেই। তারপর থেকেই সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তাই আজকে স্লোগান দিতে হয় আমাদের, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আমি বলবো তৃণমূলী বন্ধুদের যে শহীদদের অন্তত স্মরণ করো, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ওরা তো কুরবানি দিয়েছিল গণতন্ত্রের জন্য। শুভেন্দু অধিকারী এসে গেছেন, আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার, আমার পরই বলবে। আমি যত কম ছোট করে বলা যায় তাই বলবো। আমরা সকলেই শুভেন্দুর বক্তৃতা শুনব। তাহলে পরে আজ কেন এই অবস্থা হয়? আজকে যেদিন থেকে প্রচার শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়েছে। পোস্টার, ব্যানার, হোর্ডিং, জাতীয় নেতা প্রার্থী এখানে, উনি নাকি প্রতিপক্ষ দেখতে পাচ্ছিলেন না। এই প্রতিপক্ষই নেই আপনার, দেখতে পাচ্ছেন না, ব্যানার, হোর্ডিং, ফ্ল্যাগগুলো ছিঁড়ছেন কেন? আপনি জানেন এই বাংলায় প্রার্থিত্ব প্রতিপক্ষ নেই, আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ কারা?
বিচারপতিরা। তার প্রতিপক্ষ কারা? সাধু সন্ত সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মিশন আমাদের মনের মণিকোঠায়, ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মণিকোঠায়, ইস্কনের তো লাখো লাখো সদস্যরা। কেন আক্রমণ করতে হয় তাদের? সাধুদের আক্রমণ কেন? আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ। তারা তো ভোটও দেন না, ভোটার লিস্টে নামও তোলেন না। আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে? এটা কখনো হয়? আর আজকে অন্যদিকে ভরতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, এটা শুনতে হবে বাংলায়, এটা ভারতবর্ষে শুনতে হবে, এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না। শাসক দল তাকে রেপ্রিমেন্ড করবে না, মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ড করবেন না, ভৎসনা করবেন না। কি বলেছেন? মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30। এই ভগীরথীর জলে 2 মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে। ও বোধহয় ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত, আমাদের শতাংশ কত। একথা বলা যায়? আমি যখন রাজাবাজারের 29 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, কসাই মহল্লায় ঢুকেছি, অর্ধেক হয়ে গেছে, 29 নম্বরে অর্ধেক বাকি, শেষ করেছি। তখন সেখানে একটা আওয়াজ এলো কানে, আমি স্তম্ভিত। এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো, এই আওয়াজ তো এর আগে শুনিনি। আমি 12টা নির্বাচন, এটা আমার 13 নির্বাচন আমি লড়ছি, এর আগে 12টা নির্বাচন লড়েছি। কি বলছে? মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি, থানাকে, ডিসিকে এবং সিপিকে লিখেছি, ইসিকে। কি বলছেন? মুসলিম মহল্লা মে ঘুষা কিউ? স্তম্ভিত। দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র, ঘুরে দাঁড়ালাম, প্রতিবাদ করলাম। ওইখানে দাঁড়িয়ে ওসি নারকলডাঙ্গা, ডিসি, ইএসডি এবং সিপিকে ফোন করে বললাম, এগুলো হবে নাকি? বাংলা এইসব হচ্ছে? ভারতবর্ষে এইসব হবে? এইগুলো শুনতে হবে? সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে? কারা ছড়াচ্ছে? কারা সাধু সন্তদের আক্রমণ করছে? বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের আক্রমণ করছে। আজকে আপনি যদি নজরদারি রাখতেন, আপনি যদি চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুল দানা যদি একটু শাসন করতেন, তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে তিহার জেলে থাকতো না। আমি আজকে তাই বলে যেতে চাই, অনেকেই অনেক কিছু করেছেন, আমাদের কোনো আপত্তি নেই। পয়সা করেছেন, জমি করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ফ্ল্যাট করেছেন, ভোগ করুন। বেশি বাড়াবাড়ি করলে পরে সমস্যা হবে, এবং আপনারা জানেন সেই সমস্যাটা কি সমস্যা হবে। সেই সমস্যায় যখন পড়বেন, যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন, তারা কিন্তু পোস্ট পোল বা পোল ভায়োলেন্সে পড়বেন। এবং আপনাদের যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন যে আপনাদের বিষয় সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, নিশ্চয়ই আমাদের কর্মীদের ওপর, আমাদের ওপর যদি আক্রমণ হয়, আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না। এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা চোখ রাখবেন, অন্যায় করবেন। গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক ব্যবস্থা সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে। কোনোদিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী, কোনো এমএলএ, শিক্ষা দপ্তর, শিক্ষার আধিকারিক এবং ভাইস চ্যান্সেলররা সব জেলে? কার আমলে? তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান, দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একজন। আজকে পার্ক স্ট্রিট ঘটলে, কালিয়াচক, কালিয়াগঞ্জ ঘটলে, কামদুনি ঘটলে, হাঁসখালি ঘটলে, মাই সন্দেশখালি ঘটলে, আপনি বলেন ছোট ঘটনা, গল্প, নাটক। আপনার লজ্জা করে না? বাংলার মায়েরা বোনেরা মিমি নুসরত নয় যে কোথায় কোথায় তারা কিনতে দেবে।
কখন কাঁদে তারা, কত অত্যাচার হলে, অন্যায় হলে, অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে, শ্লীলতাহানি হলে তবে তারা কাঁদে। আর তাদের ক্রন্দনরত অবস্থা দেখে আপনি এই কথা বলেন। আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশখালী গেলেন না, আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন না। আপনি কার পাশে দাঁড়ালেন? আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে। 56 দিন তাকে বাংলার পুলিশ আগলে রাখল। শেখ শাহজাহান একটা জলদস্যু, একটা আন্তর্জাতিক র্যাকেট আছে। বাংলাদেশ সন্দেশখালী মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে, এবং আগে সিপিএম এর আমলে মাটি খুঁড়লে পরে কঙ্কাল আর হাড়গোড় পাওয়া যেত। এখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি খুঁড়লে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে, রিভলভার পাওয়া যাচ্ছে, পিস্তল পাওয়া যাচ্ছে, গোলা বারুদ পাওয়া যাচ্ছে, কার্তুজ পাওয়া যাচ্ছে, কোল্ট পাওয়া যাচ্ছে, যা কলকাতা পুলিশের কাছেও নেই। এর জবাব মানুষ থাকবে না? এই সেই ছিল মানুষ, এই তৃণমূল সরকার চেয়েছিল, এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল মানুষ। তুমি আর নও সে তুমি। আজকে আপনি উত্তর কলকাতায় যদি ভোট চাইতে আসেন কারুর হয়ে, মানুষ দুটো দেখে ভোট দেয়, একটা দল দেখে, একটা প্রার্থী দেখে। আপনি উত্তরের জন্য কি করেছেন যদি এই প্রশ্ন আমি করি? আপনি উত্তর কলকাতার জন্য কি করেছেন? আপনি তো দক্ষিণ কলকাতার দিকে চোখ আপনার। 1 ডজন মন্ত্রী, আর সাধন পান্ডে মারা যাওয়ার পর একটাই শশী পাজা মন্ত্রী, আর আপনার ওখানে 1 ডজন। 3 বার মেয়র, একবারও উত্তর কলকাতার ভাগ্যে শিখে ছেড়েনি। কেন উত্তর কলকাতায় কি ফিরহাদের থেকে ভালো যোগ্য প্রার্থী নেই? চেয়ারম্যান 3 বার, সেটাও কি জোটে না উত্তর কলকাতার? আপনি শিল্পমন্ত্রী করেছেন বটে শশীকে, ডক্টর শশী পাজাকে, কিন্তু যখন আপনি লডবহর নিয়ে স্পেনে যান, কত লোকজনকে নিয়ে আপনি স্পেনে গেছিলেন বলুন? সাংবাদিক, বিজনেসম্যান, নিজের লোকজন, সিকিউরিটি পার্সোনেল, মায় আধিকারিক, কিন্তু আপনি শিল্পমন্ত্রীকে সঙ্গে নেন। আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন, মানুষকে, আপনার এটা একটা ভাইকারিয়াস প্লেজার, আপনি ফিল করেন, এনজয় করেন, আপনার একটা স্যাডিস্টিক অ্যাপ্রোচ আছে। আপনি চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন বিডিওর সামনে, ডিজিকে ধমকে দিচ্ছেন কনস্টেবলের সামনে, এসপিকে ধমকে দিচ্ছেন দারোগার সামনে, হোম সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন এসডিওর সামনে, আর সেটা দেখানো হচ্ছে টিভির পর্দায়। প্রশাসন থাকে এভাবে? আপনি মন্ত্রীকে ধমকে দিচ্ছেন কেরানির সামনে। প্রশাসন থাকে, প্রশাসনের বাঁধনি থাকে। বাংলার মানুষ এবার আপনাকে চিনে ফেলেছে, জেনে গেছে। আপনি লোককে বলেন অনেক কিছু। আপনি বলুন তো, ইন্ডির নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন, পারেনও। ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন? অবস্থানটাকে আপনি থাকেন না কেন? আপনি লোককে বলেন, তৃণমূলী বন্ধুদের বলবো, কতবার হয়েছে ইন্ডিয়া আর ইউপিএ, কতবার হয়েছে কংগ্রেস আর বিজেপি? বিজেপিকে গাল দিচ্ছেন আপনি। বিজেপি যদি না থাকতো এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারতো, আপনি এই জায়গায় আসতে পারতেন। অটল বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি? বিজেপি না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন। আপনি আজও যে রেলের কাজকর্মের কথা বলেন, কার দৌলতে, কাদের আমলে? আপনি যাকে যা খুশি তাই বলেন। আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছে না প্রার্থী। আমার বাড়ি কটা বাড়ি পরে মুখ্যমন্ত্রী মিটিং করে এলেন। আমার বাড়ি 105, মিটিং হলো 123-এ, আপনারা তো জানেন। আশা করেছিলাম যে কিছু রাজনৈতিক এবং নির্বাচনী বক্তব্য পাবো, পাইনি। কিছু মন্ত্রতন্ত্র বললেন, এগুলো সব ভুলভাল। না, সেটাতে আমি যাচ্ছি না, সেটাতে আমি যাচ্ছি না। সে কি ছিল না ছিল, যারা জানার তারা জানে, আমি সেসবে যাচ্ছি। লোক এখন থাকবে কেন? মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন? গুটি কয়েক যারা
ধান্দাবাজ, স্বার্থান্বেষী, যাদের স্বার্থ রয়েছে, ধান্দা রয়েছে, যেটা না করলে নয়, যাদের তারা থাকবে, তারা রয়েছে। তাছাড়া তো আর কারুর থাকার কথা নয়। যদি কেউ সমাজকর্মী হয়, রাজনৈতিক কর্মী হয়, বাংলাকে ভালোবাসে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে ভালোবাসে, তারা কেন থাকবে তৃণমূলের সঙ্গে? আপনি বলুন। খালি বলছে লক্ষ্মীর ভান্ডার, ভাঁট ফাঁড় রেখেছে। আরে ভাই, লক্ষ্মীর ভান্ডারের কথা বলছো, নিজের ভান্ডারদের কথা বলো। কাউন্সিলরদের ভান্ডার, এমএলএদের ভান্ডার সবাই নয়, এমপিদের ভান্ডার, মন্ত্রীদের ভান্ডার 500 টাকাটাকে 1000-1200 হয়েছে। হ্যাঁ, আর তাদের তো 500 কোটি, 1000 কোটি, 1200 কোটির নিচে নয়। সেই ভান্ডারের কথা তো বলছেন না। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, চারণ কবি মুকুন্দ দাস স্বাধীনতা একটা গান গেয়েছিলেন, ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গনারী, কবু হাতে আর পড়ো না, জাগো গো ও জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না। আপনার ভবিষ্যৎটা ভাবুন, আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎটা ভাবুন। সম্ভ্রম আগে, সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত সম্ভ্রম আগে না আপনার লক্ষ্মীর ভান্ডার হবে? আপনাকে দিয়ে এই লক্ষ্মীর ভান্ডারের মোহগ্রস্ত করে তারা নিজেদের ভান্ডারটাকে কি করেছে ভাবুন একবার। যেখানে হাত দিচ্ছেন, একটা স্লোগান আমি শুনছিলাম, লজ্জা লাগে, বয়স হয়েছে তো, বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্লোগান দিচ্ছে, বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড। আমি তো অবাক, বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড কি? ওই পার্থ তার মেয়ের থেকেও ছোট এমন একজন গার্লফ্রেন্ড, যার বাড়িতে কয়েক মন সোনার গয়না আর 50 কোটি টাকা পাওয়া যায়। এর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন? এর জন্য তৃণমূলকে সমর্থন? নিশ্চয়ই নয়। তাই যদি বাংলাকে ভালোবাসে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, আর এই লুম্পেন লুটেরারা লুট করে বেড়াচ্ছে, এই শেখ শাহজাহান মুক্ত বাংলা যদি করতে চান, জাহাঙ্গীর মুক্ত বাংলা যদি করতে চান, আরাবাল মুক্ত বাংলা যদি করতে চান, হুমায়ুন কবির মুক্ত বাংলা যদি করতে চান, উত্তম সর্দার, শিবু হাজরা মুক্ত যদি বাংলাকে করতে চান, বাংলায় যদি শান্ত পরিবেশ করতে চান, বাংলায় শিল্প নেই, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক, একটা কমিটি হয়েছে জানেন কিছুদিন আগে, গভর্নমেন্ট একটা কমিটি করেছে পরিযায়ী শ্রমিকের। তাহলে বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাই আমি বলবো যে প্রার্থীকে তো দেখা পান না, প্রার্থী দেখা দেনও না। প্রার্থী 5 বছরে একটা প্রশ্নও কিন্তু উত্তর কলকাতার জন্য করেনি, একটাও, 2, 3, 4 নয়, পার্লামেন্টে একটাও প্রশ্ন করেনি। এমপিদের টাকা 10 বছর খরচা করতে পারিনি। 14 থেকে 19 2 কোটি 41 লক্ষ টাকা, 19 থেকে 24 2 কোটি 79 লক্ষ টাকা। এবং নিন্দুকেরা বলে ও কথা বলবে কি করে, ও বেলটা কেটে যাওয়ার ভয়তে ও মুখ খোলে না পার্লামেন্টে। একটা সাংসদ নয় জেলে, নয় বেলে, নয় হাসপাতালে, এখনো সে হাঁটতে টাটতে পারে না, ঠিক মতন প্রচার করতে পারছে না গরমে। দুজনই আমার প্রতিপক্ষ, আমার থেকে একজন 12 বছরের বড়, একজন 14 বছরের বড়। ভালো থাকুক, করে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, কিন্তু এই শরীর নিয়ে। আর নিজেই তো বেল পেয়েছিলেন সিএ প্যাঙ্ক্রিয়াস, এই সার্টিফিকেট দিয়ে, মানে ক্যান্সার প্যাঙ্ক্রিয়াস। প্যাঙ্ক্রিয়াস আমাদের দেহে সবচেয়ে সেন্সিটিভ অর্গ্যান। আর আমি ইদানিংকালে যা শুনছি আমি বলতে চাই না। সেই অবস্থায় একটা মানুষ কখনো মানুষের পরিষেবা দিতে পারে না। ছোটাছুটি করা, ফিজিক্যাল ওয়ার্ক, ব্রেন ওয়ার্ক, এগুলো করতে গেলে একটা বয়সের দরকার পড়ে। তাই নবীন প্রবীণ প্রশ্ন আমি সবসময় নবীনদের দিকে ছিলাম, নবীনদের দিকে আজও আছি, আগামী দিনেও থাকবো। শুধু নবীনদের কথা নেই পিরি, নবপ্রজন্মের কথা বলবো। আমি নবপ্রজন্মকে বলবো, আপনারা সকলে আমাকে সমর্থন করবেন, আমাকে ভোট দেবেন। আমি আপনাদের সকলকে, আবাল বৃদ্ধ বনিতাদের বলছি যে আপনারা 1 জুন আপনার নির্দিষ্ট সময় যখন খুশি তখন গিয়ে, বন্দোবস্ত থাকবে, ডিটেইলে বলবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলার বিরোধী দলনেতা। আর আমি শুধু পুলিশকে 2টো কথা বলে যাব। আমি বহু বছর ধরে আমি পুলিশ ঘাটাঘাটি করছি, জানি। শুধু বলবো, কারুর কথা শুনবেন না, বিবেকের কথা শুনুন। কনসায়েন্স পারমিট যদি না করে সে কাজ করবেন না। উর্দিকে সম্মান দিন প্রথম, তারপরে কাউকে সম্মান দেবেন। আমারও যেমন বাড়িতে
আমার আত্মীয় স্বজন পরিবারবর্গ রয়েছে, আমার ছেলে বাইরে থেকে ফোন করে আমায় বলে কিছু, আমার স্ত্রী বলে, আমার মেয়ে বলে, আমার অন্যান্য যারা সাথী রয়েছে তারা বলে। নিশ্চয়ই আপনারা যখন বাড়ি ফিরে যান, আপনারা একটা আদর্শ নিয়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন, চাকরি করেন, কিন্তু কখনোই আপনারা এটা তো ভাবেননি যে এইগুলো করতে হবে, এই কাজগুলো করতে হবে। আমার মন সায় দেয় না, কিন্তু দুর্বৃত্তদের সাহায্য করবেন না, দুর্বৃত্তদের, দুষ্কৃতীদের সাহায্য করবেন না। আপনারা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, সেই কাজটা আপনারা করুন। এবং আপনার বাড়িতে ফিরে গিয়ে যেন বাবা মার কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে যেন শুনতে না হয় এগুলো কি দেখছি টিভিতে আর কি কাগজে পড়ছি, তোমরা এইসব করছো না, এগুলো করো না। মানুষ তোমাদের ওপর নির্ভর করে, তো সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। এই কথা বলে আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আবারও আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চেয়ে 1 জুন আপনারা সপরিবারে, প্রতিবেশীদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, সকলকে নিয়ে গণতন্ত্রের মন্দিরে গিয়ে আপনারা আপনাদের ভোট দেবেন। সেই ভোট হবে মোদিজির সপক্ষে। যে 400 পারের স্লোগান মোদিজি দিয়েছেন, তার একটা কমল করে আমাকে পাঠান, আমি সেই একটা কমল তুলে দেবো মোদিজির হাতে, আর মোদিজি সেই 400 কমল ভারত মাতার শ্রীচরণে নিবেদন করবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতার জয়, ভারত মাতা কি।